রাজনীতিতে যেন নতুন এক বিস্ফোরণ ঘটেছে। ক্ষমতার মসনদ হারানোর পর অনেকেই ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিরোধী বেঞ্চে বসেও তিনি যেন আরো বেশি আগ্রাসী, আরো বেশি কৌশলী হয়ে উঠেছেন। ভোট পরবর্তী সহিংসতা ও বিভিন্ন এলাকায় হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় মমতা জানান দিলেন তিনি এখনো আছেন। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গে বিজেপির বিশাল জয়ের পর যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার রাজ্য জুড়ে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করলো, তখন অনেকেই ধরে নিয়েছিল বাংলার রাজনীতিতে দিদির অধ্যায় বুঝি শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় রাজনীতির ময়দানে একেবারে নতুন চাল দিয়ে সবাইকে অবাক করে দিলেন তিনি। রাস্তায় মিছিল কিংবা সভা সমাবেশের বদলে এবার তিনি বেছে নিলেন আদালতের পথ। কালো গাউন গায়ে চাপিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে তিনি যেন বুঝিয়ে দিলেন এই লড়াই এখন শুধু রাজনৈতিক নয়, আইনি যুদ্ধেও রূপ নিতে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে শাসক দলের অনেক নেতার আত্মবিশ্বাসে যেন বড় ধরনের ধাক্কা লেগেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসতে থাকে। কোরবানি, আজান, বোরকা কিংবা ধর্মীয় আচার নিয়ে যেমন বক্তব্য ও হুমকির কথা আলোচনায় আসে, সেগুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ আরও বাড়তে থাকে। বিশেষ করে মুসলিম সমাজের অনেকেই মনে করতে শুরু করেন যে তাদের ধর্মীয় স্বাধীনতার ওপর এক অদৃশ্য চাপ তৈরি করা হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুসলমানদের অধিকার রক্ষাকারী নেতা হিসেবে সামনে নিয়ে আসেন। তিনি দাবি করেন বাংলার মাটিতে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না। আদালতে দাঁড়িয়ে তিনি যে ভাষায় নতুন সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেন, তাতে স্পষ্ট বোঝা গেল তিনি এই লড়াইকে শুধু রাজনৈতিক ইস্যু হিসেবে নয়, সাংবিধানিক অধিকারের প্রশ্ন হিসেবেও তুলে ধরতে চাইছেন। ফলে গোটা ঘটনাটি এখন রাজ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টে মমতার উপস্থিতির ঘটনাটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কালো গাউনে দিদির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তার সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়। অনেকে বলতে শুরু করেন এতদিনের চেনা রাজনৈতিক নেত্রী এবার যেন একদম নতুন রূপে ফিরে এসেছেন। বিরোধী নেতারা যেখানে সাধারণত মঞ্চে বক্তৃতা দিয়েই নিজেদের অবস্থানে স্পষ্ট করেন, সেখানে মমতা সরাসরি আদালতে গিয়ে আইনি লড়াই শুরু করায় পুরো বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। তার দলও এই ঘটনাকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে প্রচার করতে শুরু করে। তারা বোঝানোর চেষ্টা করছে ক্ষমতা হারালেও মমতা এখনো বাংলার সবচেয়ে বড় লড়াকু মুখ। আর এই প্রচারণা সাধারণ মানুষের একাংশের মধ্যেও প্রভাব ফেলতে শুরু করেছে, কারণ রাজনীতিতে মানুষ সবসময় সেই নেতাকেই বেশি গুরুত্ব দেয় যিনি কঠিন সময়েও মাঠ ছাড়েন না। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সরকারও এখন বড় চাপের মুখে পড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশাল জয়ের পর যে আত্মবিশ্বাস নিয়ে তারা রাজ্য পরিচালনা শুরু করেছিল, মমতার এই আইনি পাল্টা চাল সেই আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরিয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ধর্মীয় ইস্যু নিয়ে যেসব বক্তব্য বা সিদ্ধান্তের সমালোচনা উঠেছে, সেগুলো এখন আদালতের আলোচনার বিষয় হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। বিরোধীরা এটাকে গণতন্ত্র ও সংবিধানের প্রশ্ন হিসেবে তুলে ধরছে, আর শাসক দল চেষ্টা করছে নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করতে। ফলে আগামী দিনে এই সংঘাত শুধু রাজনৈতিক সভা সমাবেশে সীমাবদ্ধ থাকবে না, আদালতের এর বড় প্রভাবও দেখা যেতে পারে। বাংলার রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপে ভবিষ্যতের সমীকরণ বদলে দিতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক নতুন নাটকীয় মোড়ে পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করতে চাইছেন যে তাকে এত সহজে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সরকারও নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া। মুসলমানদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, কোরবানি ও বোরকা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন পুরো রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষও এখন অধীর আগ্রহে দেখছে এই আইনি ও রাজনৈতিক সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। কারণ এই লড়াই শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং বাংলার ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাও অনেকটাই নির্ধারণ করতে পারে। আগামী দিনে আদালতের রায়, রাজনৈতিক বক্তব্য এবং জনমতের পরিবর্তন সবকিছু মিলিয়েই বোঝা যাবে এই সংঘাত শেষ পর্যন্ত কার পক্ষে যায়।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ঠেকাতে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তার নামে একের পর এক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের জাল বুনেছিল শুভেন্দু অধিকারী, এমন অভিযোগও উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই হত্যাকে শুধুমাত্র একটি সাধারণ অপরাধ হিসেবে দেখছেন না, বরং তিনি একে অত্যন্ত গভীর, সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক চুক্তিভিত্তিক খুন বলে দাবি করেছেন। তার অভিযোগ, ভবানীপুর বিধানসভা আসনে এবং নন্দীগ্রামের ঐতিহাসিক রাজনৈতিক লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পেছনে চন্দ্রনাথ রথ গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেছিলেন, আর সেই কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে মনে করছে বিজেপি শিবির। শুভেন্দুর মতে, বিধানসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পরপরই এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া নিছক কাকতালীয় নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রতিশোধের ছায়া। দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারীকে সরিয়ে দিয়ে শুভেন্দুকে মানসিক ও সাংগঠনিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি তুলেছেন তিনি। তবে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেরাও ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। তৃণমূলের দাবি, নতুন রাজনৈতিক সমীকরণের আবহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ইস্যু বানিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাই করেছে বিজেপি। এমনকি তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত অপরাধীদের সামনে আনতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই আদালতের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল, যাতে এই ঘটনার কোনো রাজনৈতিক বিভ্রান্তি বা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।